সিইও দপ্তরে বান্ডিল বান্ডিল ফর্ম 6, সিইও দপ্তরে দিস্তে দিস্তে ফর্ম 6। তৃণমূল ভিডিও প্রকাশ করলো সাংবাদিক সম্মেলন করে। ফর্ম 6 নিয়েই যত কাণ্ড এই মুহূর্তে, রাজনৈতিক তরজা, ইলেকশন কমিশনকে তোপ তৃণমূলের, আর তার মধ্যেই তৃণমূল দিল্লিতে সাংবাদিক বৈঠক করে সেই ফর্ম 6, ঘর ভর্তি ফর্ম 6 এর ভিডিও প্রকাশ করলো। দেখুন সেই ছবি, এক্সক্লুসিভ ছবি, থরে থরে ফর্ম 6। কথা বলবো প্রতিনিধি মৈত্রীর সঙ্গে। মৈত্রী, কি অভিযোগ তৃণমূলের? দেখো, তৃণমূলের তরফ থেকে খুব স্পষ্ট অভিযোগ, দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে তাদের বক্তব্য যে এই ফর্ম 6 গতকাল 30,000 ফর্ম 6 প্রথমে জমা পড়ে এবং তারপরে আজকেও এক ব্যক্তি ধরা পড়েছে পূর্ব মেদিনীপুরে, যার সঙ্গে 400 ফর্ম 6 পাওয়া গিয়েছে। নিয়ম অনুযায়ী এত ফর্ম 6 একজন ব্যক্তির পক্ষে জমা করা সম্ভব নয়। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা সিসিটিভি ফুটেজ প্রকাশ করার দাবি জানালেন এবং তারা একই সঙ্গে এই ছবি তারা প্রকাশ করেছেন, যে ছবি এই মুহূর্তে দর্শকরা দেখতে পাচ্ছেন নিউজ 18 বাংলার পর্দায়, যেটা তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে যে এটা সিইও অফিসের ভেতরের ছবি, যেখানে থরে থরে ফর্ম 6 সাজানোর সেখানে জমা করা রয়েছে। তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ, যিনি ডেপুটি লিডার রাজ্যসভারও, তার অভিযোগ যে এত ফর্ম 6 কেন জমা রয়েছে সিইও অফিসে, যেখানে কিছুক্ষণ আগে মৈত্রী সিইও অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি বলেছেন এটা কেন্দ্রীয় সরকারের অফিস, এটা সরকারি অফিস, যে কেউ ফর্ম জমা দিতে পারে। এই প্রশ্ন কি করা হয়েছিল যে তৃণমূল কি মনে করছে সিইওর এই বক্তব্য নিয়ে? দেখো, তৃণমূলের বক্তব্য খুব স্পষ্ট এক্ষেত্রে দাঁড়িয়ে। সাগরিকা ঘোষের বক্তব্য হচ্ছে যে এই যেখানে সর্বোচ্চ আদালতের তরফ থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে জুডিশিয়াল অফিসাররাই গোটা ব্যাপারটা দেখবেন, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসাররা নয়। তাহলে সেখানে ফর্ম 6 কেন জমা পড়লো সিইও অফিসে, কেন সরাসরি জুডিশিয়াল অফিসারদের কাছে জমা পড়ছে না? এই প্রশ্নটা কিন্তু তৃণমূলের তরফ থেকে তোলা হচ্ছে এবং তারা 5 দফা দাবি তুলেছেন। সেই 5 দফা দাবির মধ্যে সিসিটিভি ফুটেজ প্রকাশ করা, এই বাল্ক ফর্ম 6 কে অবিলম্বে বাতিল করা এবং কারা কারা ফর্ম 6 জমা দিয়েছে তাদের নাম প্রকাশ করা, নামের তালিকা, এবং কার নির্দেশে এত ফর্ম 6 জমা পড়লো তাদেরকেও প্রকাশ্যে নিয়ে আসা, এই সমস্ত দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস। একেবারে মানে তৃণমূলের দাবি হচ্ছে, অভিযোগ হচ্ছে যে ইলেকশন কমিশনে কেন ফর্ম 6 জমা পড়ছে, কেন জুডিশিয়ারির কাছে অর্থাৎ বিচার বিভাগের কাছে জমা পড়ছে না। আর তার পাল্টা কি বলেছিলেন আগে মুখ্য নির্বাচনী আধিকারিক এই ফর্ম 6 নিয়ে, দেখুন। এটা একটা গভর্নমেন্ট অফিস আছে, গভর্নমেন্ট অফিসে একটা রিসিপ্ট সেকশন আছে। এনি পারসন ক্যান গিভ অ্যাজ মেনি ডকুমেন্টস, অ্যাজ মেনি পেপারস, এনিথিং দে ক্যান গিভ। এটা আমাদের ডাক সেকশনে রিসিভ করতে হয়, দেয়ার ইজ নো নিষেধ। এটা যখন আসে আমার কাছে খবরও থাকে না এজ সিইও কি আমাকে জাসুস লাগাতে হবে, কিছু লাগাতে হবে, কত এসছে নিয়ে এসছে। এখানে ইচ অ্যান্ড এভরি অফিসার ইজ বাউন্ড বাই দ্য কন্ডাক্ট রুলস। ডিভিশনে যখন সিনিয়র অফিসার কাছে পৌঁছে যায়, ওরা মাইন্ড অ্যাপ্লাই করে কি আছে নিয়ে আছে, আর তারপরে আমাকে পুট আপ করে আমাদের সঙ্গে আলোচনা করে। আমার নলেজ ছিল না কি এতটুকু ফর্ম 6 এসছে নিয়ে এসছে, কি আছে নিয়ে আছে, কি কিছু যেটা আছে ফর্ম 6 এসছে এখানে। আর আজকে এই ফর্ম 6 নিয়ে সিইও অফিসের সামনে ধুন্ধুমার। প্রথমে বিএলওদের দুই গোষ্ঠীর মধ্যে ধস্তাধস্তি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, বিক্ষোভ এবং উত্তেজনা যখন উত্তেজনার পারদ যখন তুঙ্গে, সেই সময় তৃণমূল এবং বিজেপি যুযুধান। সিইও অফিসের সামনে, মুখ্য নির্বাচন আধিকারিকের ঘরের অফিসের সামনে তখন ধুন্ধুমার, একেবারে মারপিট, মাথা ফাটলো একজনের, বাইক ভাঙচুর হলো। ফর্ম 6 বেশ দুজন ব্যক্তিকে দেখা যায় বেশ কয়েকটি ব্যাগে করে ফর্ম 6 নিয়ে আসতে, এরকমটাই অভিযোগ তুলল তৃণমূল। তারা কোন দলের সমর্থক তা বলতে তারা তখন নারাজ, মুখে কুলুপ। আর এরই মধ্যে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে দুই বিএলও গোষ্ঠীর মধ্যে একেবারে সংঘর্ষ, তারপরে সরাসরি একেবারে তৃণমূল বিজেপি যুযুধান। দেখুন সেই সময়ের ছবি, দুপক্ষকেই লাঠি উঁচিয়ে বেশ কয়েক ঘন্টা পর তাড়া পুলিশের। সংঘাত, তুমুল উত্তেজনা।
এলাকা খালি করার নির্দেশ দিয়ে মাইকিং করলো পুলিশ। বারংবার অনুরোধ করছি, আপনারা এই জায়গাটি ছেড়ে দিন, ফাঁকা করে দিন। এখানে একদমই জমায়েত করা সম্পূর্ণ বেআইনি। এটা 144 জোন। এখান থেকে আপনারা চলে যান, সমস্ত জমায়েত ফাঁকা করুন। এর পরবর্তীতে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য থাকবে। আর এই উত্তেজনার সূত্রপাত কোথায়? দেখুন সেই ছবি যেটা আমরা দেখিয়েছিলাম এক্সক্লুসিভলি। এই নির্বাচনী দফতরে, আধিকারিকের দফতরে কয়েকজন ঢুকছেন ব্যাগে ব্যাগে ফর্ম 6 নিয়ে। তারা কি বলছেন? হ্যাঁ, এটা ফর্ম 6, কিন্তু কোন দলের সমর্থক তারা বলতে নারাজ। ফর্ম 6 আছে, এটা কি আছে? কোথায় জানেন? কোথায় বলছি এটা কি আছে? ফর্ম 6, ফর্ম 6 আছে। আপনাদের কোন পার্টির? নাম করে নির্বাচনী আধিকারিকের দফতরের বাইরে স্ট্র্যান্ড রোডে ধুন্ধুমারও হলো 6-এর গেরোয়ে। 6-এর নাম করে ভুয়ো ভোটার, অবৈধ বাইরের ভোটার অন্তর্ভুক্তি করছে। পূর্ব মেদিনীপুরের বিজেপির কর্মকর্তা 2 হাতে ব্যাগ নিয়ে ফর্ম 6 জমা করতে যাচ্ছে। শুভেন্দু অধিকারীর নির্দেশে পূর্ব মেদিনীপুরের জেলার যে বিজেপি কর্মকর্তা 400 ফর্ম, তার কথা অনুযায়ী আমরা দেখেছি 2000 ফর্ম জমা করেছে। অর্থাৎ লজিক্যাল ডিসক্রিমিনেশন নাম করে বৈধ ভোটারদের বাতিল করছে, হয়রানি করছে, আর অবৈধ ভোটারদের ফর্ম 6-এর নাম করে জমা দিচ্ছে। তার প্রতিবাদে এই বিক্ষোভ চলছে। সব মিথ্যা, ওইখানে ক্যামেরা লাগানো আছে। আপনি যদি প্রুফ করতে পারেন, যদি এর মধ্যে কেউ এনে থাকে, আমরা পার্টি থেকে রিজাইন দিয়ে দিব, ওদের ঝান্ডা ধরে নিব। এইভাবে মিথ্যা প্রচারেরা যা করছে, একদম ফলস এলিগেশন। আপনি কি দেখলেন? হঠাৎ বাইক নিয়ে কে আসলো? যদি আমাদের এই ইন্টেনশন থাকতো, এ বাইক নিয়ে এসে পিছন দিয়ে মারতো, আমরাও রেডি থাকতাম, আমরাও মারে বদলে মার করতাম। আপনারা কি ফর্ম 6 আনেননি? না, একদম মিথ্য কথা, আমরা আনিনি, একদম মিথ্য কথা। এটা ওরা ক্রিয়েট করেছে মহলটা। আর এই নিয়েও তৃণমূল বিজেপি রাজনৈতিক তরজা তুঙ্গে রাজ্য স্তরে। দেখুন, পিটালে সোজা হয়ে যাবে। পিটতে হবে এদের, কেন্দ্রীয় বাহিনীকে পেটাতে হবে, গ্যাস ফাটাতে হবে। বিএনএসে 163 আছে, 163 লাগিয়ে দিতে হবে। ভালো করে মারলে সোজা হয়ে যাবে। তো আছে ওদের হাতে, লাঠি আছে, তো বন্দুক ব্যবহারের দরকার নেই, লাঠি ব্যবহার করলে ঠিক হয়ে যাবে। এটা মানুষের অধিকার নিয়ে খেলা হচ্ছে, এটা কিন্তু গণতান্ত্রিক অপরাধ। আসলে গতকালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছে, এবার ভারতীয় জনতা পার্টি তো তাদের টেরও নেই কি নিয়ে বিষয়টা বলা হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে যাও গিয়ে হল্লা করো, হল্লা করতে হাল্লা পার্টি, গুন্ডা পার্টি। পারলে এবার ওই কাঠ বাঁশ তুলবে, বোতল ফেলবে, পাথর ফেলবে। এছাড়া ওরা জানেটা কি? শুভেন্দু অধিকারী এসছেন, নিশ্চয় বলেছেন আমি বেরোবার পরে তোমরা হাল্লা করো, একটু টিভি একটু দেখে নেবে যে ভারতীয় জনতা পার্টি হল্লা করছে। আর এদিকে নির্বাচনী জনসভা থেকে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বহিরাগতদের নাম ঢোকানো হচ্ছে ফর্ম 6 দিয়ে, কমিশনকেও চিঠি লিখলেন ফের। যেখানে তৃণমূলের জেতার সম্ভাবনা, নাম তো কেটেছেই, দেখে দেখে উকুন বেঁচেছে। নতুন করে বিজেপি লুকিয়ে 30,000 ফর্ম কালকে নতুন করে বিহারের থেকে নাম নিয়ে এসে, উত্তরপ্রদেশের থেকে নাম নিয়ে এসে, মহারাষ্ট্রের থেকে নাম নিয়ে এসে, দিল্লির থেকে নাম নিয়ে এসে রেলে করে নিয়ে আসবে, যেমন বিহারে করেছিল। ওরা ধরতে পারেনি, কি করে ধরবে? বাংলায় আমরা ইঞ্চিতে লড়াই করি, তাই ধরতে পারি। এই 30,000কে যদি আপনি, যারা বাদ গেছে না ঢুকিয়ে বিজেপির কথায় বাংলাকে দখল করার জন্য বহিরাগতদের ঢোকান, তাহলে জেনে রাখুন মানুষ আপনাদের একটি ভোটও দেবে না, মানুষ আপনাদের কোনো ক্ষমা করবে না। ফর্ম 6 ভোটার তালিকায় নাম তোলার জন্য এই ফর্ম ফিল করতে হয়। এই ফর্ম 6 নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের। তাদের দাবি, ফর্ম 6 জমা করে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বহিরাগতদের নাম ঢোকাচ্ছে বিজেপি। এ নিয়ে মঙ্গলবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। লেখেন, নির্বাচন কমিশনের সঙ্গে মিলে জনগণের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপের চেষ্টা করা হচ্ছে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বিজেপির এজেন্টরা মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে এবং বিভিন্ন জেলায় বিপুল সংখ্যক ফর্ম 6 জমা দিয়েছেন। এগুলি ভোটার তালিকায় নাম তোলার সাধারণ আবেদন বলে মনে হচ্ছে না। বিষয়টি উদ্বেগের। এই আবেদনগুলি এমন ব্যক্তিদের হতে পারে যারা বাংলার বাসিন্দা নন বা রাজ্যের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। একই ঘটনা দেখা গিয়েছিল বিহার, হরিয়ানা, মহারাষ্ট্র এবং দিল্লির ভোটের আগে। এই ঘটনাগুলি সত্যি হলে তা অবৈধ, অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক, সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে করা। সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারাধীনদের নিষ্পত্তি চলছে। এই সময়ে সিইও প্রায় 30,000 ফর্ম 6 এর আবেদনপত্র পেয়েছেন। আশা করি জনগণের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত রাখতে নির্বাচন কমিশন সব রকম পদক্ষেপ করবে। গতকালও ধরেছেন, হাতে নাতে ধরেছে, আজকে সাংবাদিকদের নির্দেশ দিয়েছে কেউ ইলেকশন কমিশনে ভেতরে ঢুকতে পারবে না। ওখানে যে চুপি চুপি কাজ হচ্ছে না, চুপি চুপি কাজ হচ্ছে, কি করে ঢুকতে দেবে? কালকে তো ধরা পড়ে গেছে, বিহারের নাম ঢুকিয়েছে, রাজস্থানের নাম ঢুকিয়েছে, দিল্লির নাম ঢুকিয়েছে, মহারাষ্ট্রের নাম ঢুকিয়েছে। আমরা হাতে নাতে ধরেছি চোরেদের। এই করে বিহারে রেলে করে লোক নিয়ে এসে ভোট দিয়ে গেছে হরিয়ানা থেকে। একদিকে মানুষের নাম কাটছে আর অন্যদিকে বস্তা বস্তা ফর্ম জমা দিচ্ছে। লজ্জা করে না? সাহস থাকে, হিম্মত থাকে, সামনাসামনি লড়াই করো। মেঘের আড়াল থেকে ছুপা রুস্তমের মতো লড়াই করবে না। অন্য রাজ্যের 30,000 বাসিন্দার নাম এ রাজ্যে ভোটার লিস্টে ঢোকানো হচ্ছে। এই অভিযোগ নিয়ে সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে গিয়ে তার সঙ্গে দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী 50টার বেশি ফর্ম 6 কেউ সাবমিট করতে পারে না। আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে যে আজকে সকাল 11টা থেকে এই 6-7 ঘন্টায় প্রায় 30,000 ফর্ম 6 অবৈধভাবে, যারা বাংলার ভোটার নয়, যাদের বিহার, ইউপির ভোটার লিস্টে নাম রয়েছে, যদি 30,000 ফর্ম 6 জমা পড়ে তাহলে কমপক্ষে 600 জনকে সশরীরে এই অফিসে উপস্থিত হয়ে জমা দিতে হবে। আমরা সিইও কে বলেছি যে আপনারা আজকের বেলা 12টা থেকে 11টা থেকে সন্ধ্যে 6টা অবধি, আর যদি পারেন পুরো 24 ঘন্টা সিসিটিভি ফুটেজ রিলিজ করে দেবেন। তাদের দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। উনার কাছে সদুত্তর ছিল না। আমার অফিসে 30,000 এসছে या কত এসছে আমার কাছে সঠিক খবর নেই। আমি তো অফিসে বসে আছি, আমার কাজ নিষ্পত্তি করছি। আমার কাছে কোনো কমপ্লেন্ট আসবে তো আমি খবর নেব কত এসছে। যেটা ইউপি, বিহার থেকে কোথায় থেকে অ্যাপ্লাই করেছে ওটা তো যখন যদি কোনো ফর্ম 6 আছে তো ওটা ইআরও ডিসাইড করবে কি ওরা যে আছে ওটা গ্রহণযোগ্য আছে নিয়ে আছে। বিভিন্ন জায়গায় বিডিও, এসডিও, ওরা ডিএম পর্যন্ত বলে দিচ্ছেন যে ফর্ম 6 যদি জমা দিতে হয় গিয়ে সিওর দপ্তরে জমা দাও। তো সাধারণ মানুষ বোঝেননি, সিওর দপ্তরে গেছে, সিওর দপ্তরে কে ব্যাগ নিয়ে গেল, কি কে 15টা বস্তা নিয়ে গেল, এটা দেখার বিষয় নয়। সেই অফিস কি গ্রহণ করবে সেটা সম্পূর্ণ হবে তাদের বিষয়। ওনাদের ইচ্ছে যাই লেখুন। তৃণমূল কংগ্রেসের তো সমস্যা হচ্ছে ভারতের কোনো নাগরিক এখানে ভোটার হতে পারে না। আমাদের এখানে ভোটার হওয়ার জন্য প্রতিবেশী দেশ থেকে আসতে হবে। আজকে যদি কেউ বিহারে থাকে আর বেঙ্গলে এসে কাজ করে, ও কি ভোটার হতে পারে না? ইউপিতে কেউ থাকে, উড়িষ্যা, আন্ধ্রা, তামিলনাড়ু, কেরল, আর এখানে এসে কাজ করে, এখানে বাস করে, তো ভোটার হতে পারে না? তার মানে ভারতীয়রা এখানে ভোট দিতে পারবে না, এখানে শুধু বাংলাদেশি। নিউজ 18 বাংলা। প্রথম দফায় 152 কেন্দ্রে ভোট, আর সেই 152 কেন্দ্রে ভোটার তালিকা প্রকাশ হলো রবিবার। ছাড় কি মিলবে? বুধবার সুপ্রিম কোর্টে শুনানি। 15ই মার্চ পশ্চিমবঙ্গে ভোট ঘোষণা করে নির্বাচন কমিশন। এবার রাজ্যে 2 দফায় ভোট। প্রথম দফা 23 এপ্রিল বৃহস্পতিবার। প্রথম দফার জন্য মনোনয়ন জমা নেওয়া শুরু হবে 30 মার্চ সোমবার থেকে। মনোনয়ন জমার শেষ দিন 6 এপ্রিল। প্রথম দফার ভোট হবে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। নিয়ম অনুযায়ী মনোনয়ন জমার শেষ দিন যে ভোটার তালিকা সেই লিস্ট অনুযায়ী ভোট হয়। সাধারণত ভোটার লিস্ট চূড়ান্ত করার পরে ভোট ঘোষণা করা হয়, কিন্তু এবার পশ্চিমবঙ্গে তা হয়নি, কারণ এসআইআর চলছে। এখনো লক্ষ লক্ষ নাম বিবেচনাধীন। এই পরিস্থিতিতে
6 এপ্রিল তারিখটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই দিন প্রথম দফার ভোটের মনোনয়ন জমার শেষ দিন। এই শেষ দিনের তালিকায় চূড়ান্ত 30শে মার্চ প্রথম দফার মনোনয়নের বিজ্ঞপ্তি জারি। তার আগে ভোটার লিস্ট চূড়ান্ত করতে হয়। সেই মতো 29শে মার্চ অর্থাৎ রবিবার রাতে তালিকা প্রকাশ কমিশনের। তারপর 7 দিন সময়। নোটিফিকেশন জারি হচ্ছে, তাহলে প্রথম ফেজের ক্ষেত্রে যে বিধানসভা তাহলে ফাইনাল লিস্ট কি আজকে বেরিয়ে যাচ্ছে? যেটা নিয়ম আছে ওই হিসাবে হবে। কারোর নাম বাদ গেলে 7 দিনের মধ্যে তিনি ট্রাইব্যুনালে যেতে পারেন। কেউ নাম তোলা বা বাদ দেওয়ারও আবেদন করতে পারেন। এরপর প্রথম দফার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 6 এপ্রিল। এই লিস্ট অনুযায়ী হবে ভোট। 6 এপ্রিলই প্রথম দফার ভোটে মনোনয়ন জমার শেষ দিন। এই 6 এপ্রিলের লিস্ট অনুযায়ী ভোট না হলে আইনি জটিলতার আশঙ্কা, অর্থাৎ মনোনয়ন জমার শেষ দিন 6 এপ্রিল। আর কমিশন যদি এরপরে কোনো দিন চূড়ান্ত তালিকা প্রকাশ করে তাহলে আইনি জটিলতা তৈরি হতে পারে। কারণ তখন কেউ বলতে পারেন তার নাম এতদিন বিচারাধীন ছিল, এখন আর নেই, ভোটার লিস্টে উঠেছে, এবার তিনি ভোটে দাঁড়াতে চান, কিন্তু মনোনয়ন জমার শেষ দিন চলে গিয়েছে, তাই ভোটে দাঁড়াতে পারছেন না। এ নিয়ে কোর্টে মামলা করতে পারেন, তাহলে তৈরি হবে আইনি জটিলতা। এই জটিলতা এড়াতেই মনোনয়ন জমার শেষ দিনে প্রকাশিত হবে প্রথম দফার 152 আসনের চূড়ান্ত ভোটার তালিকা। গত 28শে ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা প্রকাশ করে কমিশন। তাতে বিচারাধীন 60,06,675। সুপ্রিম কোর্টের নির্দেশে এই বিচারাধীনদের বিচার করছে বিচার বিভাগ। ধাপে ধাপে প্রকাশ করা হচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা। শনিবার পর্যন্ত প্রায় 39 লক্ষের নিষ্পত্তি হয়ে গিয়েছে। 21 লক্ষের নিষ্পত্তি হওয়া বাকি। শুধু নিষ্পত্তি হলেই হবে না, বিচারকদের ই সই পেলে তবেই তালিকা প্রকাশ করতে পারবে কমিশন। এখানেই অনেকের প্রশ্ন, ঠিক সময়ের মধ্যে 60 লক্ষ নিষ্পত্তি কি সম্ভব? গত 10ই মার্চ সুপ্রিম কোর্টে ছিল বাংলার এসআইআর মামলার শুনানি। সেখানে সুপ্রিম কোর্ট মৌখিকভাবে বলেছিল ভোটের আগের দিন নিষ্পত্তি হলেও তিনি ভোট দিতে পারবেন। তবে এ নিয়ে সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ দেয়নি। আগামী 1 এপ্রিল ফের সুপ্রিম কোর্টের শুনানি। নিউজ 18 বাংলা। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, চৌরঙ্গিতে 400-রও বেশি ভোটারের নাম বাদ। 19 নম্বর পার্টে ভোটার প্রায় 1,500। 19 নম্বর পার্টে চৌরঙ্গি বিধানসভা কেন্দ্রের 19 নম্বর পার্টে প্রায় 1,500 নাম, সেখান থেকে নাম বাদ 400-রও বেশি। 1,114-র মধ্যে আগেই 300 নাম বাদ। সব নথি জমা পড়ার পরেও আরও 150 নাম বাদ। কোনো পরিবারে কারো নামই তালিকায় নেই, কোনো পরিবারে মাত্র একজনের নাম তালিকায়। আন্দোলনের হুঁশিয়ারি চৌরঙ্গির নাম বাদ যাওয়াদের। यहाँ पर सब परेशान है। देखिए ये जा सकती है, दे सकती है, ये चल के हेयरिंग में इनको लेके जाया गया, उसके बाद भी नाम कटा। आप लोग सब डॉक्यूमेंट क्या था? सब डॉक्यूमेंट, पासपोर्ट, सब कुछ दिया गया, पासपोर्ट तक दिया गया। हम लोग का पार्ट में 19 नंबर, सिर्फ 19 नंबर पार्ट में 900 कुछ वोट है। उसमें से पहले कुछ आदमी मर गया था, उसका नाम कटा। उसके बाद अभी जो 150 नाम कट चुका है, सही जिसका वोट है उसका भी सब प्रूफ हम दिया, जो प्रूफ मांगा वो सब प्रूफ दिया गया है। पिछले बार वोट दिया था? हाँ, पिछला बार भी वोट दिया था। हम लेके 5 बार वोट दे चुके हैं। জেলায় জেলায় সাপ্লিমেন্টারি তালিকায় বহু মানুষের নাম বাদ, আর এই নাম বাদে ক্ষোভ, বিক্ষোভ, অবরোধ। সাপ্লিমেন্টারি তালিকা থেকে নাম বাদ, এর প্রতিবাদে কোচবিহারের মাথাভাঙায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ। কেন্দ্রীয় বাহিনীর গাড়ির সামনে বসে বিক্ষোভ দেখান স্থানীয়রা। আমার ছেলেরা আর্মিতে যুদ্ধে মারা গেল, আমার নাম বাদ হয়ে গেছে। এই দেশে আমার জন্ম, আমার নামটা কেন কাটলো? উত্তর 24 পরগনার হাসনাবাদ, এখানকার রাজাপুরে 207 নম্বর বুথে নাম বাদের অভিযোগ। প্রতিবাদে রাস্তা অবরোধ, আগুন জ্বালিয়ে প্রতিবাদ দেখান স্থানীয়রা।
আমরা বিক্ষোভ দেখাচ্ছি আমাদের বৈধ ভোটার অবৈধভাবে বাধ্য হয়েছে, আমাদের মানুষদের এখন দুই একজন হসপিটালে ভর্তি করতে হয়েছে, তার জন্য আমরা অবরোধ করেছি। আমরা চাইছি ইমিডিয়েটলি আমাদের নামগুলো সংশোধন করে দেওয়া হোক। দার্জিলিং এর ফাঁসি দেওয়া এখানকার 219 নম্বর বুথে অনেকের নাম বাদের অভিযোগ, বাদের তালিকায় বিএলওর নামও। প্রতিবাদে দেখানো হয় বিক্ষোভ। আমার নাম লিস্টে কাটা গেছে, আমার বাপ দাদুরও আছে, আমরা এটা গ্রামবাসীরা সেটা জবাব চাই। উত্তর 24 পরগনার গুমা, এখানে 3 বুথে নামবাদের অভিযোগে রাস্তা আটকে প্রতিবাদ স্থানীয়দের। নামবাদের অভিযোগে বিক্ষোভ, একই ছবি পূর্ব বর্ধমানের কালনায়, রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ। আমাদের ভোটার কার্ড থেকে কেন নামটা বাদ গেল? 2002 সালে ভোটার লিস্টের নাম আছে। আলিপুরদুয়ারের 101 নম্বর বুথে নামবাদের অভিযোগ, রাস্তা অবরোধ করে বিক্ষোভ, সরকারি বাস আটকে চলে প্রতিবাদ। কোচবিহারের তুফানগঞ্জ, এখানকার নাটাবাড়ি বিধানসভায় এসআইআর এ নামবাদের অভিযোগে রাস্তায় নেমে প্রতিবাদ স্থানীয়দের। একই ছবি পূর্ব বর্ধমানের কাটোয়ায়, এখানকার 12 ও 13 নম্বর বুথে নামবাদের অভিযোগ, তার প্রতিবাদে বিক্ষোভ। মুর্শিদাবাদের লালবাগ, ভোটার তালিকা থেকে নাম বাদে ক্ষোভ বিক্ষোভ, রাস্তায় ভোটার তালিকা পুড়িয়ে চলে প্রতিবাদ। নিউজ 18 বাংলা। যারা আইনি লড়াইয়ের মাধ্যমে ভোটাধিকার আদায় করেছিলেন তাঁদেরই নাম বাদ। ক্ষুব্ধ নদিয়ার চর যাত্রা সিদ্ধি গ্রাম। প্রথমেই আমাদের 371টা নাম বাদ চলে গেছিল পাড়া থেকে, তারপর আন্ডার জুডিশিয়ালে 250 নাম ছিল, সেখান থেকে 251টা, সেখান থেকে 250 এখন 28 তারিখে বাদ হয়ে গেছে, একজনের শুধু নাম উঠেছে। এখন মোটামুটি আমাদের পাড়ায় 621 জনের নাম পুরো টোটালি বাদ হয়ে গেছে। এখন গ্রামের লোক পুরো আতঙ্কে রয়েছে। 2009 সালে নদিয়ার ডিএম এসে দেখে সার্ভে করে বলে গেল যে হ্যাঁ এটা নদিয়ার মধ্যেই পড়ে, তখন স্পেশাল কোটা হিসাবে আমাদের ভোটার সবাইকে বানিয়ে দিয়েছিল। কমিশনার নাম তুললো, কমিশনারই নাম কাটলো। ভোটাধিকারের জন্য আদালতে যেতে হয়েছিল। 2009 স্পেশাল নিয়মে ভোটাধিকার দেয় কমিশন। 17 বছর পর সেই ভোটারদেরই নাম বাদ। একদিকে হুগলি, আরেকদিকে নদিয়া, মাঝখান দিয়ে বয়ে গেছে ভাগীরথী। এই ভাগীরথীর পাড়ে চর যাত্রা সিদ্ধি গ্রাম, যা পড়ে নদিয়ার কল্যাণী বিধানসভা এলাকায়। 113 নম্বর বুথ। অভিযোগ, এই বুথের মোট ভোটার ছিলেন 1013 জন। প্রথম ভোটার তালিকায় বাদ পড়ে 371 জনের নাম। বিচারাধীন ছিলেন 251 জন, এর মধ্যে 250 জনেরই নাম বাদ। প্রথমেই আমাদের 371টা নাম বাদ চলে গেছিল পাড়া থেকে, তারপর আন্ডার জুডিশিয়ালে 250 নাম ছিল, সেখান থেকে 251টা, সেখান থেকে 250 এখন 28 তারিখে বাদ হয়ে গেছে, একজনের শুধু নাম উঠেছে। এখন মোটামুটি আমাদের পাড়ায় 621 জনের নাম পুরো টোটালি বাদ হয়ে গেছে। এখন গ্রামের লোক পুরো আতঙ্কে রয়েছে। সামনে বাংলার আবাস যোজনা ঘর পেয়েছে, ওরা ভাবছে কি দ্বিতীয় কিস্তির টাকা পাবো কি পাবো না, লক্ষ্মী ভাণ্ডার টাকা পাওয়া যাবে কি যাবে না। নদিয়ার চর যাত্রা সিদ্ধি হুগলি লাগোয়া গ্রাম। স্থানীয়দের দাবি, আগে তারা হুগলি জেলার ভোটার ছিলেন। 1984-তে ভোট দেওয়ার পরে জানানো হয় তারা নদিয়ার ভোটার, হুগলিতে আর ভোট দিতে পারবেন না। এরপর দুই জেলার প্রশাসনের কাছে গিয়ে সমাধান না মেলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন চর যাত্রা সিদ্ধি গ্রামের বাসিন্দারা। আইনি টানাপোড়েনের মাঝে
বেশ কয়েক বছর ভোট দিতে পারেননি বলে অভিযোগ। 2009 নদিয়ার ভোটার তালিকায় নাম ওঠে। তো বাদ যায় 1100 ভোট এখানে আমাদের 2009 হয়েছিল ভোট, স্পেশাল ভাবে হয়েছিল। আর তাও হয়েছিল নদিয়া ডিএম, হুগলি ডিএম দুজনেই এসেছিলেন আমাদের স্কুলে চরযাত্রা সিদ্ধি গ্রামে। দেবাশিস সেন ভোটার কমিশনার ছিলেন 2009 পশ্চিমবাংলার। দেবাশিস সেন তখন বলেছিলেন নদিয়া ডিএমকে যে আপনি নেবেন না হুগলি নেবেন এই পাড়াটাকে। হুগলি নাকার করে দিল যে না আমি নেব না। তো নদিয়া ডিএম বললো যে আমি নেব। তো নদিয়া থেকে ভোটারটা তখন হয়। অনেক লড়াই করে পাওয়া ভোটাধিকার, কিন্তু এবার সেই ভোটারদের নামই তালিকা থেকে বাদ। আমার নাম ওটিপিতে ছিল বিচারে, এখন ডিক্লিয়ারে এখন কি এসছে কি এখনো পুরো বাদ গেছে। আমার পরিবারে আমার ফ্যামিলি, আমার বউ এসছে আর আমার ওটিপিতে ছিল। আমাদের নাম 2009 সালে। এখন কি করবো, যেহেতু যেভাবে হোক ভোটের নাম তালিকা তো ওঠাতেই হবে। নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা।